তন্নি চেঁচিয়ে বলল, ভাইয়া কান ছাড়, ব্যথা পাচ্ছি। এমনি শীতের দিন চলে এসেছে, একটু ব্যথা পেলে মনে হবে জান বেরিয়ে যাচ্ছে। ও নুরাপি, ও নুপাপু, কিছু বলো। নূর আপি কিছুটা চোখ পাকিয়ে ভাইয়াকে বলল, তানভীর ভাইয়া, ওর কান ছিঁড়ে দেন। কান ছিঁড়ে গেলে পরবর্তীতে বিয়ে দিতে সমস্যা হবে। তন্নি তায়াং ভাইয়ার থেকে নিজের কান ছাড়িয়ে দুম করে ভাইয়ার পিঠে এক কিল বসিয়ে আমার পেছনে এসে বসলো। ভাইয়া উঠে আসতে নিলে নূর আপি ওর এক হাত ধরে আবার বসিয়ে দিল। এনাজ এক গালে হেসে ভ্রু নাচিয়ে বলল, আমি না রহস্যময় ভালোবাসার গন্ধ পাচ্ছি, কোথায় জানি চুপিসারে কিছু একটা হচ্ছে। নূর আপি এনাজের কথার সারমর্ম বুঝতে পেরে সাথে সাথে ভাইয়ার হাত ছেড়ে দিল। লজ্জায় মাথা নিচু করে রেখেছে আপি। এনাজ আবারও টিপ্পনি কেটে বলল, হয়েছে হয়েছে আপু, এত লজ্জা পেতে হবে না, আমরাই তো। তায়াং ভাইয়া এনাজের পিঠে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, চুপ কর শালা। ভাই, আমি তোর বোন জামাই, তুই আমার সম্বন্ধী, শালা বলে অপমান করিস না। তায়াং ভাইয়া কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে শাকচুনি, তুই আজ এত চুপচাপ? এখন অব্দি কোনো কথাই বললি না, হয়েছে কি তোর? এনাজ তোর সাথে কোনো ঝামেলা হয়েছে? এনাজ বলল, না তো তাই, আমার সাথে ওর কোনো ঝামেলা হয়নি। ইভা শয়তানি হাসি দিয়ে বলল, বইনেরে তোমরা আর একটা আইসক্রিম খাও নাই বলে বইনে রাগ করছে। ইভার কথা শুনে সবগুলো হো হো করে হেসে উঠল। আমি চোখ পাকিয়ে ওর দিকে একবার তাকালেও কোনো উত্তর দিলাম না। এনাজ বলল, কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? চুপচাপ আছো যে? না, তেমন কিছু নয়, এমনি কথা বলতে ভালো লাগছে না। তন্নি ভাব দেখিয়ে বলল, চলো আবার ভুতুরে গল্প শুরু করি। অর্থী চেঁচিয়ে বলে উঠল, না, আর শুরু করার দরকার নেই, আমার ভয় করছে, পরে আবার জ্বর এসে পড়বে। অনন্যা বলল, তোর যখন জ্বর আসবো তাহলে তুই নিচে যা, তোর এই জায়গায় থাকার দরকার নেই। এমনি ভয়ে তুই রাতের বেলায় ওয়াশরুমে ছিটকিনি লাগাস না। এগুলো শুনলে তো তোর সাথে ওয়াশরুমের ভেতরে যেতে হবে আমাকে। তার চেয়ে ভালো তুই এখান থেকে ফট। অর্থী নিচের থেকে একটা ছোট কাঠি অনন্যার দিকে ছুঁড়ে মারল। ইভা মুখ টিপে হেসে বলল, যদি অর্থী তুই মাঝরাতে আমাদের কাউকে ডাক দিস তাহলে আমরা একটাও তোর সাথে যাব না, মনে রাখিস কথাটা। তায়াং ভাইয়া আমাকে বলল, নোবা, তুই একটা হরর গল্প বল। আমি পারি না। মিথ্যে বলিস না। এনাজ মুখটাকে শুকনো করে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কিছু না। কিছু তো একটা হয়েছে। হইলে তো কান্না করতো। ধ্যাত, আমি তা বলিনি, প্লিজ একটা গল্প বলো, সবাই শুনতে যাচ্ছে তো। এনাজের সাথে সাথে সবাই শুরু করলো গল্প করার জন্য। শেষে জোড়াজুড়িতে বলতে বাধ্য হলাম। কিছুটা থেমে দম নিয়ে বলা শুরু করলাম। ক্লাস 5-এ থাকতে আমার খুব বিশ্বস্ত একটা বান্ধবী ছিল, অনেক সহজ সরল ও মিশুক। ওর নাম ছিল তুলি। ঘটনাটা ওর মামার সাথে এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটাকে তিনি একতরফা ভাবে অনেক বছর ধরে ভালোবাসতো। অবশেষে পরিবারের মত নিয়ে তাদের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু মেয়েটার আরেকটা ছেলের সাথে সম্পর্ক ছিল, যার কারণে বিয়ের কয়েকদিন আগে ওই ছেলের সাথে পালিয়ে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে এই অবধি থাকলাম। এনাজ আমাকে থামতে দেখে বলল, লাভ স্টোরি মনে হচ্ছে, হরর কি হলো? আমি শান্ত চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমার গল্প এখনো শেষ হয়নি, পুরোটা বলেনি। এনাজ মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলো। অর্থী ভয়ে 2 হাত দিয়ে শক্ত করে নূরাপির বাহু ধরে রেখেছে। ওকে চলে যেতে বলা হয়েছিল, কিন্তু ও আমাদের ছেড়ে যাবে না। আমি ওর দিকে একবার দৃষ্টি দিয়ে আবার শুরু করলাম। তুলির মামা এই বিষয়টা মানতে পারেনি। সেই মেয়েটাকে অনেক ভালোবাসতো, তাই সেদিন রাতেই উঠোনে থাকা মোটা বড়ই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। 2008 কি 9 সালের কথা। তখনকার সময় গ্রামের টয়লেটগুলো একটু দূরেই থাকতো। টিউবওয়েল থেকে টয়লেটের দূরত্বটাও ভালো ছিল। তার বাবা ভোরে নামাজ পড়ার জন্য উঠেছিল। তখনও চারিদিকে অন্ধকার, দূর মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে। এখনকার মতো এতটা বিদ্যুৎও ছিল না।
থাকলেও প্রচুর লোডশেডিং হতো। উনি টিউবওয়েল থেকে পানি নিয়ে টয়লেটে যাওয়ার সময় বড়ই গাছের কাছে যখন এলেন, তখন তার মাথায় কিছুর সাথে বাড়ি খেলো। ভুল ভেবে আবারও পথ ধরলেন, কিন্তু যাওয়ার সময় একইভাবে আরেকবার তার মাথায় বাড়ি খেলো। উনি দ্রুত ঘর থেকে কুপি এনে বড়ই গাছের সামনে আসতেই জোরে চিৎকার করে কান্না শুরু করলেন, কারণ তার মাথায় এতক্ষণ তার ছেলের পা বাড়ি খাচ্ছিল, যে কিনা রাতে আত্মহত্যা করেছে। পুরো গ্রামে রটে গেল তার মৃত্যুর কথা। যথা নিয়মে তাকে জানাজা দিয়ে কবরের চিরনিদ্রায় শায়িত করা হলো। যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে সেটা ছিল এলাকার মসজিদের সাথে। কবরস্থানটা মসজিদের সাথে বানানো হয়েছে যাতে কবরবাসীদের আযাব কম হয়। সেই মসজিদে মাত্র 2 দিন ধরে নতুন এক ইমাম এসছে। উনি ইমামতিতে একেবারেই নতুন, এটাই তার ইমামের প্রথম চাকরি। তুলির মামাকে যেদিন কবর দেওয়া হয়েছে সেদিন রাতে উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদের বাইরে এসেছেন ওযু করতে। হঠাৎ দেখো তোমাদের পেছনে কি। আমার কথা শুনে সবাই চমকে পেছনে তাকালো, তারপর কটমট চোখে আরেকবার আমার দিকে তাকালো। আমি দাঁতগুলো বের করে একটা মেকি হাসি দিলাম। হঠাৎ বলেই সবার দিকে তাকিয়েছিলাম, দেখি সবাই উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কি হয়েছে তা শোনার জন্য আমি তাই একটু ভয় দেখানোর জন্য পেছনে তাকাতে বলেছিলাম, কিন্তু আমি এভাবে রহস্য রেখে থেমে যাওয়ায় সবাই আমার উপর বিরক্ত। আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে বললাম, কেউ বিরক্ত হয়েও না, আমি বলছি। তন্নি বলল, কেউ এমন জায়গায় থামে? আর তুমি তো ভয় দেখিয়ে ফেলছিলা। নূর আপি রেগে বলল, বান্দরনি, তুই রুহ কাঁপায় ফেলছিলি, আর বলিস তোর ওপর যেন কেউ বিরক্ত না হয়। তোরে পেটাবো এখন। অর্থে বলল। আমার ভয় করছে। ইভা বিরক্তি নিয়ে বলল, তারপর কি হয়েছে বলো না, থামলা কেন? অনন্যা বলল, ও খালামণি বলো না তারপর কি হলো? তাইং রেগে বলল। ডঙ্গি, ঢং না করে পুরোটা বল। এনাজ মুখটাকে থমথমে করে বলল, এমন জায়গায় কেউ থামে? আমরা সবাই পুরো গল্পে ঢুকে গিয়েছিলাম আর তুমি মজাটাই নষ্ট করে দিলে। আমি অপরাধীর সুরে বললাম। সব আমাকে বকা শুরু করলো। এবার থামো সবাই, আমাকে বলতে দাও। অনন্যা তাড়া দিয়ে বলল, জলদি বলো। আমি সবার দিকে তাকিয়ে আবার বলতে আরম্ভ করলাম। হঠাৎ ইমাম সাহেবের চোখ কবরস্থানের দিকে পড়ল। মসজিদের সামনেই কবরস্থান, তাই সামনের দিকে চোখ পড়াটা স্বাভাবিক। তিনি দেখলেন আজকের নতুন কবরটা, যেটা তুলির মামার কবর, সেটা দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা ছিল কবরের আযাব। তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে কবরটা স্পষ্ট দেখা যায়। উনি অনেক ভয় পেয়ে গেলেন। যেহেতু উনি নতুন, তাই এসব ভয় পাওয়ারই স্বাভাবিক। সে এতটা ভয় পেয়েছিলেন যে সপ্তাহখানিক তার জ্বর ছিল। এই ঘটনার পর উনি ইমামের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। এই ঘটনার পর থেকে অনেকে কবরস্থানের পাশ দিয়ে রাতের বেলা যেতে চাইতো না। ওই মসজিদে ইমাম এখনো বেশি দিন থাকে না, হাতে গোনা কয়েকজন রয়েছে অনেক দিন। হ্যাঁ, যারাই রয়েছে তারাই মাঝরাতে তাহাজ্জুদ কিংবা টয়লেট যাওয়ার জন্য বের হলে ছাগলের ডাক শুনতে পেত। এগুলো দুষ্টু জিনেদের কাজ। এরা কবরস্থানের ভেতরে তো ঢুকতে পারে না, তাই বাইরে থেকে মানুষকে ভয় দেখায়। এর মধ্যে আরেকটা কাহিনী আছে। তুলির মামা যে বড়ই গাছে আত্মহত্যা করেছিল, সেই ডালে নাকি 2 রাতে লাশ ঝুলে থাকতে দেখেছিল বাড়ির মানুষ, তাই সে বড়ই গাছটা তারা কেটে ফেলে। ভূত প্রেত বলতে পৃথিবীতে কিছু নেই, যা আছে সেগুলো দুষ্টু জিন। এরা মৃত মানুষের রূপ নিয়ে মানুষকে ভয় দেখায়। আমি থামতেই তন্নি বলল, জিনের দেখা কোথায় পাবো? আমি বিস্মিত কণ্ঠে বললাম, কেন, তোর লাগবে নাকি? না, একটা পুষতাম। তায়াং ভাইয়া শব্দ করে মুখ ভেঙচে বলল, ভয় আজ দফা রফা হয়ে যাবে। সে নাকি আবার জিন পুষবে। একটু আগে ভুতুরে গল্প শুরু করেছি বলে ভয় নাকের জল চোখের জল একসাথে করছিল, সে এখন সাহস দেখাচ্ছে। তন্নি রেগে বলল, তোর কি রে, যা ভাগ তুই, তোর মতো নাকি? আমি তন্নিকে বললাম, চুলে সুগন্ধি তেল দিয়ে চুল ছেড়ে আমাদের পশ্চিমের বাঁশবাগান দিয়ে একটা চক্কর মেরায়, ইনশাআল্লাহ ওদের দেখাতে তুই পাবি। খুশিতে ওরা তোর সাথে চলে আসবে। না বাবা, দরকার নেই। আশেপাশের পরিবেশটা পুরো ভুতুড়ে হয়ে আছে। দূরে কুয়াশার চাদরে মোড়ানো সবকিছু। আগে থেকে শীতটাও বেশি করছে। সবাই নিশ্চুপ। হঠাৎ করে পাশের আম গাছ থেকে কিছু অদ্ভুত শব্দ হতেই সবাই চমকে সেদিকে তাকালো।
আমি ভয় দেখানোর জন্য চোখ দুটো বড় করে ভীত কণ্ঠে বললাম, আল্লাহ গো, দেখো ওইটা কি। এতটুকুই যথেষ্ট ছিল। সবগুলো হুড়মুড় করে উঠে জুতা রেখে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি সিঁড়িতে বসে পেট ধরে হাসতে লাগলাম। এরা এতক্ষণ সাহসের কথা বলছিল, এখন সব দৌড়। এমনকি তায়াং ভাইয়াও এনাজও। এবার ভাবুন কি সাহসী মানুষ তারা। একটা হুতুম প্যাঁচা আম গাছের ডালে বসে পাখা ঝাপটাতেই পিন পিনে নীরবতায় অদ্ভুত শব্দ মনে হয়েছে। সেই ভয়ে সব ছুট। আমি একবার আম গাছের ডালে তাকিয়ে ছাদে থেকে পাটি সবার জুতো নিয়ে হাসতে হাসতে নিচে নেমে গেলাম। সকালের ধোয়া ওঠা চায়ের সাথে কম বেশি সবাই পরিচিত। অনেকে কুয়াশায় মোড়ানো সকালটাকে উপভোগ করে এক কাপ চা কিংবা কফির সাথে। কিন্তু সকালটা যদি হয় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠার সাথে, তাহলে তো তার তুলনাই নেই। আম্মু মাটির চুলের পাশে বসে ভাপা পিঠা বানাচ্ছে, সাথে খালামণি ও বড় মামি সাহায্য করছে। আমি, নূর আপি, অনন্যা চাদর মুড়ি দিয়ে চুলোর কাছেই বসে আছি। ইভা, তন্নি, অর্থী এখনো ওঠেনি। আজকে বেশ শীত লাগছে। মনে হচ্ছে কয়েকদিনে পুরো দমে শীত পড়ি তার কার্যক্রম শুরু করবে। গরম ভাপা পিঠা মুখে দিতেই শীতে আসার আনন্দ উপভোগ করা যায়। যদিও শীত সবার জন্য সমান আনন্দের নয়, তবুও এর শাক সবজি ও পিঠাপুলির কারণে একে একটু বেশি পছন্দ করি আমি। গরম ভাপা পিঠার থেকে এক পাশ ভেঙে মুখে দিতেই তায়াং ভাইয়া ও এনাজের আগমন। তারা সকাল সকাল দোকানে গিয়েছিল। কেন গিয়েছিল তা আমি আন্দাজ করে ফেলেছি। দুই বন্ধু গরুর জাবর কাটার মতো করে চুইংগাম চাবাচ্ছে। এনাজের হাতে মুঠ ভর্তি তাজা সতেজ লাল শাক। তার মধ্যে থাকা শিশির বিন্দুগুলো প্রমাণ করে দিচ্ছে সদ্য তুলে আনা হয়েছে। আমাদের কাছে এসে এনাজ আম্মুকে বলল, আন্টি, শাকগুলো কিরকম হয়েছে? আম্মু, খালামণি, মামি তিনজনই শাকগুলো দেখে খুশি হয়ে গেল। আসলে শাকগুলো দেখতে টাটকা তরতাজা দেখাচ্ছে, যে কাউকে আকর্ষণ করতে সক্ষম। আম্মু খুশি মনে বলল, মাশাআল্লাহ, শাকগুলো তো টাটকা মনে হচ্ছে। কোথা থেকে আনলে? ওই যে দোকান থেকে আসার সময় জমি থেকে তুলতে দেখলাম। আমার এত পছন্দ হয়েছে যে কিনেই নিয়ে আসলাম। জমির মালিক বলল কোনো ধরনের ওষুধ ব্যবহার করে না, একদম নির্ভেজাল। পাতাগুলো টাটকা লাল। আমার কাছে শাক দিয়ে তোমরা হাত পা ধুয়ে আসো, আমি গরম গরম পিঠা দিচ্ছি, খেয়ে নিবে। ভাপা পিঠা তুমি পছন্দ করো না? অনেক বেশি। আম্মু বেঁচে থাকতে প্রতি শীতে আমার জন্য কয়েকদিন পর পর বানাতো। এখন আম্মুও নেই, কোনো পিঠেও নেই। শেষের কথাগুলো বলতে বলতে এনাজের মুখটা কালো হয়ে আসছিল। তার দিকে তাকিয়ে বুকটা মোচড় দিয়ে উঠল। আম্মু হাড়ির উপর ভাপে পিঠার ছাঁচটা টোকা দিয়ে পিঠা ফেলে দিয়ে বলল, আম্মু নেই তো কি হয়েছে, আমরা আছি তো। মন খারাপ না করে জলদি জলদি পিঠা খেতে এসো। খালামণি এনাজের হাত থেকে শাকের আটিগুলো নিয়ে বড় খাঁচিতে রেখে আম্মুর সাথে গলা মিলিয়ে বলল, পুরনো কথা মনে করে মন খারাপ করিস না তো বাবা, যা ফ্রেশ হয়ে আয়। তাং, তুইও যা। এনাজ মুখ থেকে গম্ভীর করে বলল, পুরোনো কথা তো মনে করতে চায় না আন্টি, তবুও মনে পড়ে যায়। আম্মু সবে মাত্রই দালান থেকে বের হয়ে রান্নাঘরের সামনে এসেছিল। এনাজের কথা শুনে মাথায় হাত বুলিয়ে বলল, জীবন অনেক বড় হও বাবা, থেমে না থেকে চলতে থাকো। মনে রাখবে, গতিতে জীবন, স্থিরতায় মৃত্যু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এতিম ছিলেন। এনাজ মুখের চুইংগামটা দূরে ফেলে দিয়ে আম্মুকে বলল, দোয়া করবেন আঙ্কেল, শেষ পর্যন্ত যেন সঠিক পথে চলতে পারি। ইনশাল্লাহ পারবে। এখন কথা না বলে পিঠা খেয়ে নাও। নবার আম্মু, ওদেরকে পিঠা দাও, ওরা দাঁড়িয়ে আছে, তুমি ওদের দিচ্ছ না কেন? এটা কি ঠিক? বড় মামি বলল, ওরা ফ্রেশ হয়ে আসুক, দোকান থেকে এলো, এখন হাত পা ধুয়ে খেতে বসলে ভালো হবে। নোভার মা, তুমি নোভার আব্বুকে পিঠা দাও। আব্বু মামিকে বলল, আমার জন্য না ভাবি, ওদেরকে আগে দিন। মেহমান রেখে কি আমরা আগে খাবো? ওরা আগে খেয়ে নিক। যাও তোমরা দুজন টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে নাও। এনাজ আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি উপহার দিয়ে তায়াং ভাইয়াকে বলল। চল হাত পা ধুয়ে নেই। তায়াং ভাইয়া মোবাইল চালাচ্ছিল। এনাজের কথা শুনে মোবাইল থেকে চোখ উঠিয়ে চুইংগাম চাবাতে চাবাতে এনাজের দিকে তাকিয়ে বলল, চল।
তায়াং ভাইয়া মুখে চল বললেও আবারও মোবাইলের দিকে তাকিয়ে কিছু একটা করতে মনোযোগী হয়ে গেল। এনাজ একা গিয়ে টিউবওয়েলে হাত পা ধুতে নিলে আমি আস্তে করে খাওয়া ছেড়ে উঠে তার সামনে চলে এলাম। তার সামনে গিয়ে টিউবওয়েলের হাতল ধরে বললাম, আমি টিউবওয়েল চাপ দিয়ে দিই, যদি আপনার কোনো অসুবিধা না হয়। এনাজ এক চোখ মেরে দুষ্টুমি সুরে বলল, কেউ আমার কাজে হেল্প করতে চাইলে আমি কি মানা করতে পারি? তাও আবার আমার প্রিয় মানুষ। আমি মুচকি হেসে টিউবওয়েলের হাতল ধরে চাপ দিতে লাগলাম। এনাজ উবু হয়ে হাত পা ধুতে মন দিল। খালামণি, আব্বু, মামি কথা বলছে, তাই এদিকে খেয়াল নেই তাদের। হেমন্তের আগমনের সাথে সাথে শীত বার্তা পাঠিয়ে দেয়, যার মানে হলো হেমন্তের পরের রুক্ষ রাজ ঋতু শীতের আগমন ঘটবে। হেমন্ত শেষ না হতেই শীত বুড়ি তার অস্তিত্ব গেড়ে বসে। এই সময় গ্রামে আমন ধান কাটার তোড়জোড় শুরু হয়ে যায়। ধান মাড়াই করার পর সকালবেলা কৃষক গিন্নি ঘুমটা টেনে ধান সিদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে। রোদ ওঠার সাথে সাথে সিদ্ধ ধান রোদে শুকাতে দিতে হবে। ধান ঝাড়া, উড়ানো, রোদে শুকানো, কত কাজ তার। শীতের আমেজটা তাদের উপভোগ করার সময় নেই। অনেকক্ষণ ধরে এদিক সেদিক তাকিয়ে এনজিও সংস্থাকে খুঁজছি, কিন্তু তার দেখা নেই। পিঠা খেয়ে এরামের সাথে কলে কথা বলতে বলতে কোন দিকে গেল কে জানে। তায়াং ভাইয়া নুরাপির সামনে বসে আছে। তায়াং ভাইয়া আপিকে নানা কথা বলে রাগাচ্ছে। সবার সামনে নুরাপি কিছু বলতে পারছে না, আবার সহ্যও করতে পারছে না। আমি তাদেরকে ক্রস করে পুকুর পাড়ের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মহাশয় পুকুর পাড়ের দুই পায়ে ভর দিয়ে বসে আরামসে মোবাইল চালাচ্ছে। আমি তার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, এখানে কি করছেন? আমার কণ্ঠ পেয়ে সে পেছন দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, রোদ পোহাচ্ছি। তাই বলে পুকুর পাড়ে? মিষ্টি রোদ উঠেছে আজ। সকালে দোকানে যাওয়ার সময় আমি ঠক করে কাঁপছি। বাপরে, যা শীত ছিল, ঠান্ডায় জমে যাওয়ার জোগাড়। হুট করে শীতটা পড়ে গেল। হ্যাঁ, একটা টি শার্ট পরে বের হয়েছিলাম, দেখি শীতে আমাকে জমিয়ে ফেলছে। দ্রুত বড় হাঁটার শার্ট পরে তারপর বের হলাম। কেন গিয়েছিলেন? এমনি হাঁটতে। মিথ্যে কথা কেন বলেন? মিথ্যে না বলবো? সিগারেট টানতে গিয়েছিলেন দুই বন্ধু, আমি জানি। এনাজ চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে কি বললো? আমি জানি তো এই কাজে গিয়েছিলেন, এটাই আপনাদের ইম্পর্টেন্স কাজ। কি আমি মিথ্যে বলছি? না। আম্মু, খালামণি আর মামিকে বলবো? উনি বসা থেকে উঠে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলল, প্লিজ কাউকে কিছু বলো না, তোমাকে আইসক্রিম খাওয়াবো। আমি দ্রুত টান মেরে আমার হাত সরিয়ে কঠিন গলায় বললাম, এখন ঘুষ দেওয়া হচ্ছে? আমি তো কিছু শুনবো না। এবার সবাইকে বলে দিব লুকিয়ে লুকিয়ে সিগারেট খান আপনারা দুজন। তাছাড়া ড্রিঙ্ক করার ভিডিও তো আমার কাছে আছেই। প্লিজ এমন করো না, তুমি যা বলবে আমি তাই করবো। 10 বার কান ধরে উঠবস করতে বললেও তাতে রাজি আছি আমি। কান ধরে উঠবোস করতে হবে না। তাহলে কি মাফ করে দিয়েছো? জি না। তাহলে আমি যা বলবো তাই শুনবেন? অবশ্যই। এখন থেকে সিগারেট খাওয়া বন্ধ। আমি তো সবসময় খাই না, মাঝে মাঝে দু একটা খাই, যখন সবকিছু অশান্তি লাগে তখন। সকালে তায়াং বলল ওর ভালো লাগছে না, দোকান থেকে দুটো খেয়ে এসে পড়বে। ওর কথায় রাজি হয়ে গেলাম। ওই মাঝে মাঝে দুটো একটাও চলবে না, নয়তো আমি সারা বাড়িতে ঢোল পিটাতে গেলাম। আমার আব্বু সিগারেট পছন্দ করে না, উনি কোনো দিন খায়নি। সে যদি জানতে পারে আপনি সিগারেট খান, তাহলে আপনার কাছে আমাকে বিয়ে দিতে গেলেও ঝামেলা করতে পারে। ওকে আমি ছেড়ে দেবো? সত্যি তো? সত্যি। আমি ডান হাত বাড়িয়ে দিয়ে বললাম, প্রমিস করেন? উনি আমার হাতটা লুফে নিয়ে বলল, প্রমিস, আর খাবো না। যদি বন্ধুদের পাল্লায় পড়ে আবার খান তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, মনে রাখেন কথাটা। উনি বাধ্য ছেলের মতো মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলো। আমি তার হাতে থেকে নিজের হাত সরিয়ে নিতেই সে নিজের হাত দুটো হালকা ঘষে বলল, আমার হাত দুটো কি ঠান্ডা হয়ে আছে? কিন্তু তোমার হাতগুলো এত গরম কেন? আপনার হাতগুলো সত্যি অনেক ঠান্ডা। আমার মনে হচ্ছে বরফ জমে আছে, এই যে দেখো। আমার দুটো গালে সে তার দুটো হাত ছোঁয়াতেই আমি লাফ দিয়ে পেছনে চলে গেলাম। তার হাত সত্যি বরফ হয়ে আছে। উনি নিঃশব্দে হাসলেন, তারপর কপাল কুঁচকে জিজ্ঞেস করলো,
আমরা দুজন যে সিগারেট খাই সেটা তুমি জানলে কি করে? আমি মেকি হেসে বললাম, সিক্রেট। প্লিজ বলো। ভাইয়ার ওয়ার্ড্রবের ডয়ারে বহু আগে একদিন সিগারেটের খোসা পেয়েছিলাম, তখন থেকে জানি পাড়ার সিগারেট খায়। সব সময় খেত না বলে কাউকে বলিনি, আর সেদিন আপনার শার্ট ভাঁজ করতে গিয়ে সিগারেটের গন্ধ পেয়েছিলাম। তখনই বুঝে গেছে আপনিও নিকোটিনের ধোঁয়ায় আসক্ত। আজ যখন দুজনের মুখে চুইংগাম দেখলাম, আমি শিওর হয়ে গেলাম সিগারেট খেয়ে চুইংগাম চাবানো হচ্ছে। ওরে আল্লাহ, কি ট্যালেন্টেড! ইয়েস। তুমি একটা কথা ভুল বলেছো। কি কথা? আমি নিকোটিনের ধোঁয়ায় আসক্ত নই, আমি তোমাতে আসক্ত। আর এটা আমার না হলেও চলবে, কিন্তু তোমাকে আমার সারা জীবনের জন্য লাগবে। আমি লাজুক হেসে মাথা নিচু করে রাখলাম। এনাজ দুষ্টুমি সুরে বলল, ইস, আমার লজ্জা পেয়েছে। আমি কোনো কথা বললাম না। উনি কিছু সময় থেমে বলল, বসে আছে? কেন? অনেকক্ষণ ধরে ঘাটের পাশে এক ঝাঁক পুঁটি মাছের আনাগোনা দেখছি। বড়শি থাকলে মাছ ধরতে পারতাম। আপনি মাছ ধরতে পারেন? এমন করে বলছো যেন জীবনে বড়শি দিয়ে মাছই ধরনি। না, তা নয়, আমি এমনি জিজ্ঞেস করলাম। বড়শি আছে কিনা তাই বলো। না, নেই। মাছ এখন আর কেউ ধরে না, তাই বড়শিও রাখা হয় না। এই দোকানে পাওয়া যাবে বড়শি? পেতে পারেন। তাহলে গিয়ে নিয়ে আসি। এনাজ দ্রুত আমাকে সাইড কাটিয়ে চলে যেতে নিলে আমি বললাম, আবার সিগারেট খাওয়ার জন্য দোকানে যেতে চাইছেন না তো? এনাজ থেমে আমার দিকে তাকিয়ে বলল, আমি প্রমিস করেছি খাবো না আর। তুমি আমার জীবনে যতদিন থাকবে ততদিন আর স্পর্শও করবো না, কিন্তু তুমি আমার জীবনে না থাকলে সিগারেট আবার ফিরে আসবে। আমি কপাল কুঁচকে চোখ ছোট করে তার দিকে তাকাতেই সে হাত দিয়ে ঠোঁটে স্পর্শ করে ফ্লাইং কিস দেখিয়ে তায়াং ভাইয়াকে খুঁজতে ছুটলো। তাকে নিয়ে এক্ষুনি দোকানে যাবে। এর হাবভাব দেখে মনে হচ্ছে আজকে এক্ষুনি মাছ না ধরলে তাকে আমরা সকালের খাবার দিব না। আমি তার যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে থেকে নিজের রুমে চলে গেলাম। জামাই বাজার উপলক্ষে সামাদ ভাইয়ার শ্বশুর বাড়ি এসছি। আজকে ভাইয়া ও ভাবিকে নিয়ে যাব বাসায়। খাওয়া দাওয়ার পর্ব চুকানোর পর এক গাদা ফল কেটে দিয়েছি। সবার মুখ চললেও আমি চুপ করে বসে আছি। একটু আগে খেয়ে এখন আবার এসব পেটে ঢুকবে না। অনন্যা, অর্থী, ইভা, তন্নি, নুরাপি বাইরে ঘুরছে। অনেকক্ষণ ধরে আরেকটা বিষয় খেয়াল করছি, যার দরুন আমি তাদের সাথে ঘুরতে যাইনি। ভাবির এক মামাতো বোন কিছু সময় পর পর এনাজের দিকে তাকাচ্ছে, যেটা আমার চোখ এড়ায়নি। কেন জানি আমার এটা সহ্য হচ্ছে না। আমি ধীর পায়ে তার সামনে গিয়ে বসলাম। মেয়েটা তার সমবয়সী এক মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, আর আর চোখে এনাজকে দেখছে। এনাজও তায়াং ভাইয়া বাইরের চেয়ারে বসে আছে। আমি মিষ্টি সুরে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি আপু? মেয়েটা এনাজের দিকে থেকে চোখ সরিয়ে কিছুটা বিব্রত হয়ে বলল, জেরিন। তুমি মারিয়া ভাবির মামাতো বোন? জি আপু, আপনি? ওর ননদ, আবার অন্য দিক থেকে বড় বোনও হই। ও আচ্ছা। আপু আপনি কি বিবাহিত? না, কেন? না, আপনার নাকে নাক ফুল তাই জিজ্ঞেস করলাম। আমার নাকফুল পরতে ভালো লাগে, তাই পরে রাখছি। তবে বিয়ে ঠিক হয়ে আছে, খুব শীঘ্রই হয়ে যাবে। ওই যে মিষ্টি কালার শার্ট পরা যে ছেলেটাকে দেখছো, তার সাথে। আমার হবু বর। আমি জানি মিথ্যে বলেছি, না বললে তো মেয়েটা ওদিকে সারাক্ষণ এনাজের দিকে তাকিয়ে থাকবে, যেটা আমার সহ্য হবে না। আমার কথা শুনে জেরিন নামের মেয়েটি চমকে উঠল। এনাজ আজকে মিষ্টি কালারের শার্ট ও কালো প্যান্ট পরে এসছে। জেরিন এনাজকে আঙুল দিয়ে দেখিয়ে আমাকে প্রশ্ন করলো, ওই ছেলেটা আপনার হবু বর? জি আপু। ও কেন আপু, কোনো সমস্যা? আমার হাজবেন্ডটা দেখতে সুন্দর না? না, মানে হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা আপু, আমি একটু আসছি। জেরিন কোনো মতে সেখান থেকে কেটে পড়লো। আমি মুখ টিপে বেশ কিছুক্ষণ সময় হেসে নিলাম। বেচারির মুখটা দেখার মতো হয়েছিল। মন ভেঙে গেছে নিশ্চয়ই। একদম ঠিক হয়েছে, এত ছেলে থাকতে আমারটার দিকে নজর দেবে কেন? এবার বুঝুক মজা। এবার গিয়ে আরেকজনকে টাইট দিতে হবে। কে বলেছিল তাকে এত সুন্দর করে সেজে আসতে?
জামাই বাজার বিক্রমপুরের বিয়ের একটা রীতি। এক এক অঞ্চলে বিয়ের এক একটা রীতি থাকে, যেগুলো শুধু সেই অঞ্চল ভেদে পালন করা হয়। আমাদের এই রীতিটা অন্য কোথাও পালন করা হয় কিনা তা আমি জানি না। বৌভাতের 2.5 দিন পর এটা পালন করা হয়, যাকে আরেক ভাষায় আড়াই নাহারিও বলা হয়। জামাই বাজারের দিন সকালবেলা নতুন জামাই রুমাল মেলে ধরে। সেখানে মেয়ে পক্ষের আত্মীয়রা যার যার সামর্থ্য অনুযায়ী 2,000, 5,000, 7,000 টাকা, যে যা পারে ততটুকু টাকা দেয়। মোট টাকা ও নিজের টাকা মিলিয়ে সেদিন নতুন জামাই রান্নার প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে আসবে। সেই জিনিসপত্র দিয়ে মেয়ের বাড়ির লোক রান্না করবে। তাতে ছেলে পক্ষের লোককেও দাওয়াত করা হবে। ছেলে পক্ষের লোক দাওয়াত রক্ষা করে নতুন বর কনেকে নিয়ে যাবে। এই যে শুনুন, এদিকে একটু আসুন তো। এনাজের সামনে গিয়ে তাকে ডাকতেই তার কপাল কুঁচকে এলো। শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার সাথে একটু আসতে বলছি। তার ভাইয়া শয়তানি হাসি দিয়ে এনাজকে বলল, আরে যা যা, দেখ তোর টিভি পোকা তোকে কি জানিয়ে দিবে। আমি ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে এনাজের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলাম। সে কোনো কথা না বলে আমার সাথে চলে এলো। হাঁটতে হাঁটতে বাড়ির পাশে সেই বালুর মাঠে চলে এলাম। সেখানে আসতেই তার চুলগুলো সব এলোমেলো করে দিলাম। শার্টের বোতাম একদম কলার অবধি লাগিয়ে দিলাম। ফোল্ড করা হাতা নামিয়ে কবজি অবধি নিয়ে আসতেই সে বলল, আরে করছোটা কি? পাগল হলে নাকি? আমার স্টাইলগুলো সব নষ্ট করে দিলে। এমন পাগলামি করছো কেন? শার্টের হাতা কবজি অবধি এনে বোতাম লাগিয়ে তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে আমার মুখে হাসি ফুটল। আমি হাসি মুখে বললাম, এবার ঠিক আছে। এই নিরীহ ছেলেটার উপর এমন অত্যাচার কেন? একা একটা ছেলেকে পেয়ে এইভাবে অত্যাচার করতে পারো না তুমি? কি করলে দেখো তো। খবরদার, যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি কোনো কিছু ঠিক করেছেন তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই। এমন আবুল সাজানোর মানে নাকি? কে বলছিল নায়ক সেজে আসতে? কোথায় নায়ক সেজেছি? সম্বন্ধে শ্বশুর বাড়ি আসছে, একটু ভালো গেটে আসতে হবে না, নয়তো মানুষ কি বলবে। তাই বলে এমন নায়ক সেজে আসবেন? তোমার হঠাৎ কি হলো বলো তো? তুমি তো কখনো আমার ড্রেস আপ নিয়ে মাথা ঘামাওনি, আজ এমন আবুল সাজিয়ে দিলে কেন? আমি তার কথার উত্তর না দিয়ে এক হাত কোমরে আর এক হাতের আঙুল ঠোঁটে দিয়ে তাকে পা থেকে মাথা অবধি স্ক্যান করতে লাগলাম। তাকে থামিয়ে দিয়ে বললাম, চুপ করেন তো। কি জানি একটা মিস পড়ে গেছে। কি মিস পড়েছে? ও পেয়েছি। প্যান্টটাকে পায়ের দিকে কিছু অংশ ভাঁজ করে দিতে হবে, তাহলে ঠিক হবে। যেমন ভাবা তেমন কাজ। নিচে বসে তার টাকনুর দিকে প্যান্টে কয়েকটা ভাঁজ দিয়ে দিলাম। তারপর উঠে গাল দুটো টেনে দিয়ে বললাম, এবার ঠিক আছে, পুরো পারফেক্ট। এখন আর কোনো মেয়ে নজর দেবে না। তুমি ঠিক আছো তো? এতক্ষণ ছিলাম না, এখন ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছি। এবার চলুন। এই অবস্থায়? বেশি কথা বলবেন না, আপনার সাথে আর কথাই বলবো না। উনি আর কথাই বললেন না, চুপচাপ আমার সাথে চলতে লাগলো। বেচারাকে যা লাগছে না তাতে আমার কি? কেউ তো এখন আর আমার এনজিও সংস্থার দিকে নজর দেবে না। তার এক বাহু ধরে হাঁটতে লাগলাম। উনি বোকার মতো একবার আমার দিকে তাকিয়ে নীরবে আমার সাথে পথ চলতে লাগলো। তায়াং ভাইয়ের সামনে যেতেই সে চোখ কপালে তুলে বলল, কি রে এনাজ, তুই এমন আবুল সাজে কেন? আর বলিস না ভাই, তোর মনে হঠাৎ কি হলো আমি কিছুই বুঝলাম না। দেখ তো আমাকে কি সাজিয়ে দিল। তায়াং ভাইয়া হু হু করে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়। আমি মিটমিট করে হেসে ঘরের ভেতর ঢুকে পড়লাম। আমার জিনিস নিয়ে যদি আমি না ভাবি তাহলে কে ভাববে? আজও এনাজের পিঠকে বালিশ বানিয়ে নিয়েছি। সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। মনটা ভীষণ খারাপ। দিনগুলো কত দ্রুত চলে গেল। মনে হচ্ছে সেদিন বাসায় গেলাম, আজ ফিরে আসছি। বাসার সবার মুখ থমথমে ছিল। আম্মু, ইভা, অনন্যা, অর্থী সবার মনটা খারাপ করে রেখেছিল। আম্মুর মুখটা পুরো কাদো কাদো ছিল। তাদের রেখে আসতেই মন চাইছিল না। সবাই অনেক জোর করেছিল আর একটা দিন থাকার জন্য, কিন্তু আমার হিটলার খালাতো ভাই কিছুতেই থাকবে না। নূরাপিরা আমাদের সাথেই বের হয়েছে। এতক্ষণে বোধহয় বাসায় চলে গেছে। আমি ও এনাজ আজও বাইকে এসছি। তন্নি, তায়াং ভাইয়া ও খালামণি সিএনজি ঠিক করে তাতে করে আসছে।
আমরা তাদের থেকে অনেক এগিয়ে। মন খারাপ করো না টিডি পোকা, আবার ডিসেম্বরে চলে যেও। নীরবতা ভেঙে এনাজি প্রথম কথা বলে উঠল। আমি কোনো কথা বললাম না, চুপ করে রাস্তার দুই ধারের পরিবেশ দেখতে ব্যস্ত হলাম। এনাজ থেমে আরেকবার বলল,